গভীর রাতে এক অচেনা লোক পুলিশের কাছে জানায় যে একটি অ্যাক্সিডেন্টের পর তার প্রেগনেন্ট বউ হারিয়ে গেছে। আর এরপর তাকে খুঁজতেই লোকটা থাকতে শুরু করে এক গহীন জঙ্গলের গ্রামে। কিন্তু এই গ্রামের লোকজনের হাবভাব একদম আলাদা, আর এর পিছনে এমন এক রহস্য লুকিয়ে আছে যা তোমাকে পুরোই স্তব্ধ করে দেবে। তো সম্পূর্ণ গল্পটি জানতে দেখতে থাকো আজকের মুভি রোস্টাচের এক্সপ্লেনেশন, যা শুরুতেই আমরা দেখতে পাই লুক অ্যান্থনিকে। লুক দুবাই থেকে এখানে ঘুরতে এসেছিল, কিন্তু পাহাড়ি রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে সে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর সে দেখে তার বউ সোফি গাড়িতে নেই। পুলিশ আর গ্রামবাসী মিলে পুরো জঙ্গলটা তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু সোফির এক পাটি জুতো ছাড়া আর কিছুই পায় না তারা। জঙ্গলটা এমনিতেই মানুষ খেকো বাঘ আর চিতার ডেরা হিসেবে পরিচিত, তাই দুদিন পর পুলিশ আর গ্রামবাসী তার বইয়ের খোঁজার হাল ছেড়ে দেয়। তারা ধরেই নেয় সোফিকে হয়তো কোনো বন্য প্রাণী খেয়ে ফেলেছে। কিন্তু লুকের জেদ দেখে মনে হয় সে কোনোভাবে হার মানবে না। তার চোখের দিকে তাকালে এক অদ্ভুত রহস্যময় গন্ধ পাওয়া যায়। সে বলে বউকে না পাওয়া পর্যন্ত এই গ্রামে সে থাকার ডিসিশন নিয়েছে। এভাবেই জঙ্গল আর পাহাড়ে ঘুরে ঘুরে সে পাগলের মতন সোফিকে খুঁজতে থাকে। তার থাকার কোনো জায়গা নেই, তাই নিজের ভাঙা গাড়িতেই সে রাত কাটায়। পুলিশের কাছে তার এই রোজকার ঘ্যান ঘ্যান একদম অসহ্য লাগতে শুরু করে। এছাড়াও লোকাল পুলিশ তাকে রীতিমতো ওয়ার্নিং দেয় যে সে যেন কোনো ঝামেলায় না জড়ায়। তারা লুককে বারবার বোঝায় যে সোফিয়ার বেঁচে নেই, কিন্তু লুকের ওই একই কথা, সে বউকে নিয়েই বাড়ি ফিরবে। তার এই পাগলামো দেখে গ্রামের মানুষও তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তবে এরই মাঝে বালান নামের এক বয়স্ক মানুষের সাথে লুকের পরিচয় হয়। বালান লোকটা প্রথম থেকে বেশ ফ্রেন্ডলি আর হেল্পফুল মনে হচ্ছিল। সে লুকের কষ্ট বুঝতে পারে এবং তার প্রতি দারুণ সিম্প্যাথি দেখায়। একদিন রাতে লুককে পুলিশ ধরে লকআপে ভরে রাখে। তখন বালান তাকে নিজের বড় ছেলে দিলীপের একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। বালান জানায় বাড়িটার কাজ শেষ হওয়ার আগে দিলীপ অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরপর থেকে এই আনফিনিশ বাড়িটা এভাবেই জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। গ্রামের মানুষরা রটায় যে দিলীপের আত্মা নাকি এই বাড়িতে ঘুরে বেড়ায়। কিন্তু লুক এসব ভূতের গল্পে একদমই ভয় পায় না, বরং সে বালানকে ক্যাশ ৪৫ লাখ টাকা দিয়ে বাড়িটা কিনে নেয়। এখন এই ডিলটা কিন্তু গ্রামের লোকজনের কাছে বেশ অদ্ভুত লাগে, কারণ এমন একটা হন্টেড হাউস কেউ এত টাকা দিয়ে কেন কিনবে? এদিকে টাকা পেয়ে বালান নিজের ফ্যামিলি ছেড়ে দূরে কোথাও চলে যাওয়ার প্ল্যান করে, কারণ তার নিজের ছেলে মেয়ে বা বউ কেউই তাকে পাত্তা দেয় না। এদিকে লুক তার নতুন কেনা বাড়িতে একাই শিফট করে ফেলে, কিন্তু বাড়িতে ঢোকার আগেই সে নেম প্লেট থেকে দিলীপের নামটা ভেঙে দেয়। এছাড়াও রাতের অন্ধকারে লুক একটা অদ্ভুত মুখোশ পরে সোফায় বসে থাকে। তার সামনের চেয়ারটা খালি, কিন্তু দেখে মনে হয় সে যেন কারোর জন্য ওয়েট করছে। লুকের এই অদ্ভুত বিহেভিয়ার আমাদের মনে অনেকগুলো প্রশ্নের জন্ম দেয়। আসলে এই লোকটার রিয়েল আইডেন্টিটি কি, আর সে আসলে কি চাচ্ছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গল্পের আসল থ্রিল শুরু হয়। এখানে আমরা দেখতে পারি লুকের এই বাড়িতে ওঠার পর থেকে গ্রামের কিছু মানুষের সন্দেহ বেড়ে গেছে। বিশেষ করে সতীশ নামের এক লোক লুকের প্রতি দারুণ সাসপিশিয়াস হয়ে ওঠে। সে তার বান্ধবী আম্বুকে লুকের ব্যাপারে বারবার ওয়ার্নিং করে দেয়। আম্বু খুব গরিব আর একা একটা মেয়ে, যে লুকের বাড়িতে মাঝে মাঝেই কাজ করে। সতীশ ভাবে লুক হয়তো বড় কোনো ফ্রড বা ক্রিমিনাল, তা না হলে দুবাই থেকে একজন লোক হঠাৎ করে এই গহীন গ্রামে এসে কেন সেটেল হবে? এখন তার বইয়ের হারানো গল্পটা কি আদৌ সত্য নাকি পুরোটাই বানানো? এই ডটগুলো সতীশের মাথায় সারাক্ষণ ঘুরপাক খেতে থাকে, আর এখান থেকেই শুরু হয় এক সাইকোলজিক্যাল ক্যাট অ্যান্ড মাউস গেম। এদিকে বালান তার বাড়ি বিক্রির টাকা নিয়ে ফেরার পথে তার স্কুটারটা একটা পুকুরে ফেলে দেয়। আসলে সে চায় সবাই ভাবুক সে মারা গেছে, কিন্তু এই ওভার স্মার্টনেসই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। গ্রামের পুলিশ অফিসার আশরাফ হঠাৎ জঙ্গলের ভিতরে একটা ডেড বডি খুঁজে পায়। এই বডিটার কেউই নয়, বরং ওই হতভাগ্য বালানের। কেউ তার মাথা একদম থেতলে দিয়ে তাকে খুব নির্মম ভাবে খুন করেছে। কিন্তু আসল মিস্ট্রি হলো তার ওই টাকার ব্যাগ পুরোপুরি গায়েব। এখন এই মার্ডার পুরো গ্রামে একটা ভয়ের পরিবেশ তৈরি করে। সবার মনে একই প্রশ্ন, এই নৃশংস খুনটা আসলে কে করে? এভাবেই গ্রামের লোকজনের ডাউট গিয়ে পড়ে নতুন আসা ওই লুকের উপর। সবাই ভাবে লুকই হয়তো টাকা হাতানোর জন্য বালানকে খুন করেছে, কিন্তু লুকের টার্গেট যেন একদম অন্য লেভেলের কিছু। সে বালানের জামাই শশাঙ্কের সাথে খুব ক্যাজুয়ালি দেখা করতে যায়। লুক তাকে বলে যে বালানের খুনিকে খুঁজে ওই টাকাগুলো সে উদ্ধার করে দেবে। এই কথা বলার সময় লুক শশাঙ্কের বডি ল্যাঙ্গুয়েজ খুব শার্পলি নোটিস করে। লুক একটু আড়ালে যেতেই শশাঙ্ক গিয়ে ছোট্ট একটা ড্রাম চেক করে নেয়। ওই নোংরা ড্রামের ভিতরেই বালানের সেই টাকা ভর্তি ব্যাগ লোকানো আছে। অর্থাৎ বালানের এই মার্ডারের পিছনে শশাঙ্কের একটা বড় হাত থাকে। কিন্তু শশাঙ্ক সত্যি কি একাই খুনটা করেছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কাহিনী?
এখন টাকার এই টুইস্টের মাঝে লুকের জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাতের বেলায় তার ঘরে বিকট শব্দে একটা অ্যালার্ম বেজে ওঠে। লুকের মনে হয় সে যেন অন্য কারো বাড়িতে এসে আটকা পড়েছে। ঠিক তার পিছনে এবার একটা আত্মার মতো ছায়া এসে আবির্ভাব হয়। সে পুরো কনফিউজ হয়ে যায় যে কোনটা রিয়ালিটি আর কোনটা হ্যালুসিনেশন। এই অদ্ভুত হন্টেড ফিলিংস মুভির সাসপেন্সকে আরো বহু গুণে বাড়িয়ে দেয়। তুমি ভাবতে বাধ্য হবে যে এটা কি ভূত নাকি সাইকোলজিক্যাল ট্রমা। এরই মধ্যে আমরা দিলীপের ফ্যামিলির সাথে প্রথমবার পরিচিত হই। দিলীপের মার নাম সতী আর তার বিধবা বোন নাম সুজাতা। দিলীপ বেঁচে থাকতেই সুজাতাকে পাগলের মতন ভালোবাসতো। এখন দিলীপ মারা যাওয়ার পর সুজাতাই তার কাজু বাদামের ফ্যাক্টরিটা একাই চালায়, কিন্তু ফ্যাক্টরিতে এখন শুধু লস আর লস চলতে থাকে। শ্রমিকরা মাসের পর মাস বেতন না পেয়ে রীতিমতো স্ট্রাইক শুরু করে দিয়েছে। সুজাতার শ্বশুর বাড়ির কেউ তাকে এই বিপদে কোনো সাপোর্টই করে না। বিশেষ করে সীতা তার এই বিধবা পুত্রবধূকে কেন যেন একদম সহ্য করতে পারে না। তাদের ফ্যামিলি পলিটিক্স দেখে তুমি রীতিমতো বিরক্ত হয়ে যাবে। এই সুযোগটাকেই লুক তার মাস্টার প্ল্যানের একটা পার্ট হিসেবে কাজে লাগায়। সে সুজাতার সাথে দেখা করে খুব কুল মাইন্ডে কথা বলে। তার এক্সপ্রেশন দেখে মনে হয় সে বড় কোনো গেম প্ল্যান করছে। এখানে আমরা দেখতে পাই সে সুজাতাকে হেল্প করার জন্য একটা টোপ দেয়। এবার বোঝা যায় ফ্যাক্টরির অবস্থা খারাপ দেখে লুক সীতার শেয়ার কিনে নেওয়ার অফার করেছে। প্রথমে কেউই রাজি না হলেও লুক ভয় দেখিয়ে সীতাকে ম্যানেজ করে। অর্থাৎ দিলীপের এত শখের ফ্যাক্টরির পার্টনার এখন স্বয়ং লুক হয়ে যায়। অন্যদিকে শশাঙ্ক আর বালানের ছোট ছেলে অনিল মিলে বড় প্ল্যান করে। অনিল আসলে শশাঙ্কের কাছ থেকে টাকার ব্যাপারটা আগেই জেনে যায়। তখন টাকার ভাগ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে অনিল বাবাকে খুন করে। এরপর শশাঙ্ক আর অনিল মিলে ডেড বডি জঙ্গলে লুকিয়ে রাখে, কিন্তু তারা ভাবে লুক হয়তো ওই ড্রাম থেকে টাকা চুরি করে। তাই রাতের অন্ধকারে তারা দুজন লুকের বাড়িতে ঢোকার প্ল্যান করে। এখানে তারা ওই টাকার ব্যাগ চুরি করার জন্য লুকের বাড়িতে যখন পা রাখে তখন তারা ভাবতে থাকে লুককে বোকা বানানো হয়তো খুব সহজ হবে, কিন্তু তারা জানতো না যে লুক আসলে একটা ডেঞ্জারাস মাইন্ড রিডার। সে অন্ধকারে তাদের দুজনকে এমন ভাবে মারে যে যেন তারা জান নিয়ে পালিয়ে যায়। শশাঙ্ক কোনো রকম প্রাণে বেঁচে গেলেও অনিলের কপালে জোটে শনি। পালানোর সময় অনিল হাইওয়েতে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টের শিকার হয়। তাকে হসপিটালে ভর্তি করা হলে পুরো ফ্যামিলির মধ্যে প্যানিক শুরু হয়ে যায়। আর ঠিক তখনই হসপিটালে লুকের সাথে সুজাতার দেখা হয় সামনাসামনি। লুক সুজাতার দিকে এমন ভাবে তাকায় যেন সে তার শিকার পেয়ে গেছে। এরপর হসপিটালের ওই গুমের পরিবেশেও লুকের মাথায় ডেঞ্জারাস এক গেম প্ল্যান চলতে থাকে। সে সুজাতার সাথে খুব ক্যাজুয়ালি ফ্লার্ট করতে শুরু করে। প্রথম দেখাতেই তার এই গেম প্ল্যান দেখে তোমার মনে হবে যে সে বড় কোনো সাইকোপ্যাথ। আসলে সুজাতার ইমোশন নিয়ে খেলা করাটাই ছিল তার মাস্টার প্ল্যানের একটা বড় অংশ। এভাবেই এর কিছুদিন পর আম্বুকে লুকের গাড়ির ভিতর দেখা যায়। আসলে আম্বু বুঝতে পারে যে লুক সাধারণ কোনো মানুষ নয়, তাই সে তাকে সতীশের ব্যাপারে খুব একটা শক্ত ওয়ার্নিং দেয়। সে জানায় সতীশ লুকের প্রত্যেকটা পদক্ষেপের উপরে কড়া নজর রাখছে। দিলীপের বাড়ি কেনা আর সুজাতার প্রতি এই ওভার ইন্টারেস্ট সতীশের একদম হজমই হয় না। এভাবে লুক এই ওয়ার্নিং শুনেও খুব কুল একটা স্মাইল দেয়, কিন্তু সতীশের মাথায় তখন অন্য লেভেলের রিভেঞ্জ ঘুরতে থাকে। সতীশ সারাদিন লুকের গাড়ির পিছু নিতে শুরু করে। একদিন ফাঁকা রাস্তায় সতীশ লুকের গাড়ির টায়ার পাংচার করে দেয়। পিছন থেকে এসে সে লুকের উপরে ব্রুটালি অ্যাটাক করে বসে। এখানে লুক চাইলেই তাকে ইজিলি মারতে পারত, কিন্তু সে কোনো রিয়াক্টই করে না। উল্টো লুক সতীশকে বলে যে তার জন্য একটি স্পেশাল সারপ্রাইজ আছে। এরপর সতীশ লুকের মাথায় আঘাত করে তাকে পুরোপুরি অজ্ঞান করে ফেলে। মজার ব্যাপার হলো মারার পর সতীশ নিজেই লুককে হসপিটালে নিয়ে যায়, আর এই গ্রামে তার কেউ না থাকায় তাকে হসপিটালে সুজাতাকেই খবর দেওয়া হয়। এখন সুজাতা না চাইলেও বাধ্য হয়ে হসপিটালে যায় লুককে দেখতে। এখানে সুজাতার চোখের দিকে তাকিয়ে লুক খুব ইনোসেন্ট একটা ভাইব ক্রিয়েট করে। সে পুলিশের কাছে সতীশের নামটা একদমই গোপন রাখে, আর পুলিশকে এমন ভাবে কনভিন্স করে যেন সে আক্রমণকারীকে চিনতেই পারেনি। এছাড়াও আঘাত খুব একটা সিরিয়াস না হওয়ায় তাকে হসপিটাল থেকেও ডিসচার্জ করে দেওয়া হয়। অন্যদিকে সুজাতা মানবিক কারণে তাকে নিজের বাসায় নিয়ে আসে, কিন্তু এখানে লুক সুজাতার সাথে আবার ফিজিক্যালি ক্লোজ হতে চায়। এই সব দৃশ্যে সুজাতা ভয় পেয়ে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আর ঠিক তখনই ঘরের ভিতরে এক ভয়ঙ্কর প্যারানরমাল অ্যাক্টিভিটিজের শুরু হয়ে যায়। লুকের শরীরের লোম খাড়া হয়ে যায় এবং এক অদৃশ্য শক্তি তাকে আছড়ে ফেলে। এই অদৃশ্য শক্তিটা লুককে রীতিমতো ফ্লোরের উপরে ঘষে ঘষে রক্তাক্ত করে দেয়। অদৃশ্য কোনো এক সত্তা লুককে এদিক ওদিক ছুঁড়ে মারতে থাকে।
তার মনে হতে থাকে যে এটা হয়তো দিলীপেরই আত্মা আর সে ফিরে এসেছে বদলা নেওয়ার জন্য। কিন্তু এত মারাত্মক মার খাওয়ার পরেও লুকের মুখে একটা সাইকোর মতন হাসি দেখা যায়। সে হাসতে হাসতে বলে, কিরে শেষমেশ তাহলে তোকে আসতেই হলো। এই সিনটা দেখলে তোমার হার্টবিট বেড়ে যাবে। অন্যদিকে ঘটে আর এক কাহিনী। দিলীপের কবর থেকে এক অদ্ভুত আর জঘন্য ঘটনা ঘটে যায়। বৃষ্টির জলে কবর নষ্ট হয়ে সেখান থেকে পচা গন্ধ বের হতে থাকে। তাই গ্রামের মানুষরা তখন বাধ্য হয়ে বডি নতুন করে কবর দেওয়ার ডিসিশন নেয়। কিন্তু মাটি খুঁড়ে বডি বের করতেই সবার চোখ কপালে, কেননা গ্রামের লোকজন এই কবর খুঁড়তে গিয়ে নিজেদের চোখকেই কেন যেন বিশ্বাস করতে পারছে না। আর বিশ্বাস করবে বা কি করে, কারণ তারা দেখে দিলীপের কঙ্কালের সাথে তার মাথার খুলিটাই সম্পূর্ণ মিসিং। পুরো গ্রামে এই খুলির চুরির ঘটনা এক বিরাট আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু এই রহস্যের উত্তর লুকিয়ে থাকে লুকের ওই অন্ধকার ঘরে। এখানে আমরা দেখতে পাই লুক একা বসে সিগারেট খাচ্ছে আর অদৃশ্য কারোর সাথে সে কথা বলছে। সে বলতে থাকে, কাছের মানুষ কষ্ট পেলে তোর খুব জ্বলে তাই না? এরপর সে সিগারেটের ছাই যেখানে ফেলে সেটা দেখলে তো তোমার বুক পুরো ধক করে উঠবে, কেননা টেবিলের উপর রাখা আছে অ্যাস্ট্রের বদলে দিলীপের ওই হারানো মাথার খুলি। আসলে এই খুলিটা লুক নিজের রাতের অন্ধকারে কবর থেকে নিয়ে এসেছিল। এরপর লুক সোজা সুজাতার বাড়িতে গিয়ে তাকে সরাসরি বিয়ের প্রপোজাল দেয়। লুক খুব ঠান্ডা মাথায় সুজাতাকে এই বিয়ের বিশাল অফারটা দিয়ে বসে। সুজাতা রাজি না হলেও তার অসুস্থ বাবা আর অভাবী মা তাকে ফোর্স করা শুরু করে। এদিকে সুজাতার মা ভাবে যে এই বিয়ে হলে তাদের ফ্যাক্টরি আর সম্মান দুটোই বাঁচবে। অন্যদিকে লুক দরজার বাইরে দাঁড়িয়ে তাদের এই অসহায়ত্ব দেখে ক্রুব্ধ হাসি হেসে ওঠে। অর্থাৎ সুজাতা এখন পুরোপুরি লুকের পাতা ফাঁদে পা দিতে বাধ্য হয়। এভাবে সুজাতাকে বিয়ে করাটা তার সেই ডার্ক একটা মাস্টার স্ট্রোক হিসেবে কাজ করে। আসলে লুক দিলীপের প্রত্যেকটা অস্তিত্ব এই দুনিয়া থেকে মুছে ফেলতে চাইছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এত ক্ষোভ? অন্যদিকে সীতা যখন এই বিয়ের কথা শোনে তখন সে রেগে ফেটে পড়ে। সে চায় সুজাতা সারা জীবন তার মরা ছেলে দিলীপের বিধবা হয়ে থাকুক, কিন্তু লুকের এই মাস্টার মাইন্ড গেম প্লেতে সীতা সব প্ল্যান নষ্ট করে দেয়। এরপর আমরা দেখতে পাই লুক আর সুজাতার বিয়েটা শেষমেশ হয়ে যায়। কিন্তু বাসর রাতে এবার লুকের আসল সাইকো রূপটা সবার সামনে বেরিয়ে আসে। এবার সে সুজাতাকে পুরোপুরি ইগনোর করে নিজে নিজে বিড়বিড় করতে শুরু করে। সে অদৃশ্য কাউকে উদ্দেশ্য করে বলে, কিরে খুব জ্বলছে নাকি তোর ভেতরটায়? এই ভয়ানক সিনটা এতটাই ডার্ক ছিল যে সুজাতা পুরো হতবাক হয়ে যায়। আসলে লুক দিলীপের আত্মাটাকে মেন্টালি টর্চার করতে চাইছিল। সে চায় সুজাতাকে নিজের কাছে আটকে রেখে দিলীপের আত্মাকে কষ্ট দিতে। সুজাতা লুকের এই চরম পাগলামি দেখে দারুণ কনফিউজড হয়ে পড়ে। তাই বিয়ের পর দিনই লুক ফ্যাক্টরিতে সুজাতার পিছু পিছু চলে যায়। সে সুজাতাকে এক মুহূর্তের জন্য নিজের চোখের আড়াল হতে দেয় না। এরই মাঝে ফ্যাক্টরিতে এক বিশাল ফ্যামিলি ড্রামা শুরু হয়ে যায়। সীতা তার ছেলে অনিল আর উকিল জোসেফকে নিয়ে ফ্যাক্টরিতে হাজির হয়। তারা সুজাতাকে লিগালি প্রেসার দেয় পুরো ফ্যাক্টরিটা সীতার নামে লিখে দিতে। এখন তাদের দাবি সুজাতা যেহেতু এখন অন্য কাউকে বিয়ে করে ফেলেছে তাই পুরো সম্পত্তি সীতার প্রাপ্য। তবে সুজাতার লজিক দেখায় যে দিলীপ মারা যাওয়ার পরেও এরা কেউই ফ্যাক্টরির কোনো খোঁজ রাখেনি। এই কথায় অনিল প্রচন্ড রেগে গিয়ে সুজাতার উপরে সরাসরি অ্যাটাক করার ট্রাই করে। তবে ঠিক তখনই লুকের সামনে আবার সেই অদ্ভুত অদৃশ্য আত্মার উদয় হয়। লুক দেখে একটা কালো মুখোশ পরা আত্মা সুজাতার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। লুক তখন একটা ডেভিল স্মাইল দিয়ে ওই আত্মাকে বলে, ওয়েলকাম ব্যাক। এরপর লুক একা হাতে অনিল আত্মার গুন্ডাদের বেধড়ক মারতে থাকে। সে উকিল সহ সবাইকে ফ্যাক্টরি থেকে আক্ষরিক অর্থে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কিন্তু সুজাতার মনে লুকের এই ওভার প্রোটেক্টিভ বিহেভিয়ার নিয়ে তখনও ডাউট তৈরি হয়েছিল। সে খুব ভালো করে বুঝতে পারে যে লুক তাকে ভালোবেসে বিয়ে করেনি। তার মনে হতে থাকে লুক আসলে অন্য কারোর উপরে চরম কোনো রিভেঞ্জ নিচ্ছে, যার ফলে এই মেন্টাল ট্রমা আর নিতে না পেরে সুজাতা লুকের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে আসে। এদিকে আমাদের গ্রামের পুলিশ অফিসার আশরাফ কিন্তু একেবারে চুপচাপ বসে থাকে না। সে গোপনে লুক আর দিলীপের ব্যাকগ্রাউন্ড নিয়ে মারাত্মক ডিপ ইনভেস্টিগেশন শুরু করে। সে বুঝতে পারে দিলীপ দুবাইতে আসলে কোনো ইল্লিগাল কাজ করতো না, সে আসলে খুব বড় মাপের একটা চোর ছিল। আশরাফ পুরাতন নিউজ পেপার ঘেটে সাফি নামের এক চোরের মার্ডারের খবর পায়। সাফি দুবাইতে চুরি করতে গিয়ে এক অসহায় মহিলাকে খুন করে ফেলেছিল। আর তখনই
তখনই ওই মহিলার স্বামী রাগের মাথায় সাফির ঘাড় মোটকে তাকে মেরে ফেলে। এই সব দেখে পুলিশ তখন শুধু সাফিকেই ওই চুরির জন্য রেসপন্সিবল মনে করে কেসটা ক্লোজ করে দেয়। কিন্তু আশরাফ ইনভেস্টিগেশন করতে সোজা কেরালার সাফির বাড়িতে চলে আসে। সেখানে গিয়ে সে এমন একটা রিয়েলিটি জানে যা পুরো স্টোরিটাকে উল্টে দেয়। সাফির বাড়ির লোকজন আশরাফকে জানায় যে সাফি সেদিন চুরির সময় একা ছিল না, বরং তার সাথে দুবাই ফেরত তার এক ঘনিষ্ঠ বন্ধু সেখানে উপস্থিত ছিল। আর সেই বন্ধুটি কেউই নয়, সে হলো আমাদের ওই অ্যাক্সিডেন্টের মৃত দিলীপ। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট হলো আশরাফ সেখানে লুকের একটা স্পষ্ট ছবি দেখতে পায়। এবার সাফির পরিবারও কনফার্ম করে দেয় যে লুক কিছুদিন আগে তাদের বাড়িতে এসেছিল, যার ফলে আশরাফ অবশেষে এই বিশাল পাজলটা পারফেক্টলি মিলিয়ে ফেলে। সে শিওর হয়ে যায় যে দুবাইতে খুন হওয়া ওই প্রেগনেন্ট মহিলা ছিল স্বয়ং লুকের বউ সোফি, আর যেই স্বামী সাফির ঘাড় মোটকে দেয় সেই হলো লুক অ্যান্থনি। তার মানে লুক এই গ্রামে নিজের হারিয়ে যাওয়া বউকে খুঁজতে একদমই আসেনি, সে এসেছে দিলীপের কাছ থেকে চুরি হয়ে যাওয়া টাকা উদ্ধার করতে অথবা ভয়ঙ্কর এক রিভেঞ্জ নিতে। আশরাফ যখন এই ডার্ক সিক্রেট জেনে লুককে সরাসরি ব্ল্যাকমেল করার প্ল্যান করে ফেলে। সে লুকের কাছে বিশাল অঙ্কের টাকা দাবি করে তার মুখোমুখি হয়ে। এখানে আশরাফ অত্যন্ত কনফিডেন্টের সাথে তার মাস্টারমাইন্ড ব্ল্যাকমেলিং গেম শুরু করে দেয়। সে জানায় যে সে সাফির বাড়িতে গিয়ে লুকের ছবি দেখে সব রহস্য ধরে ফেলেছে। এখন এই সত্য গোপন রাখার বিনিময়ে বিশাল অঙ্কের টাকা সে দাবি করে বসে। তবে আশরাফ কড়া ভাষায় ওয়ার্নিং দেয় যে টাকা না দিলে সে সব কিছু লিক করে দেবে। এছাড়াও সে ভয় দেখায় বালানের খুনের কেসেও সে লুককে খুব ইজিলি ফাঁসিয়ে দিতে পারবে। এছাড়াও সে আরো জানায় যে সমস্ত এভিডেন্সের কপি তার একটা সিক্রেট জায়গায় লুকানো আছে, যার ফলে তার কিছু হলে ওই ফাইলগুলো অটোমেটিকলি ভাবে পাবলিকের সামনে চলে আসবে বলেও সে হুমকি দেয়। কিন্তু সে তো আর জানে না যে লুক আসলে কোন লেভেলের এক মনস্টার। ভয় পাওয়ার বদলে লুক অত্যন্ত ক্রিপি আর সাইকো একটা হাসি দেয়। আশরাফের এই ব্ল্যাকমেল শুনে লুকের মধ্যে কোনো প্যানিকই দেখা যায় না, বরং লুক জানায় ফ্যাক্টরিয়ার বাড়ির পিছনে দিলীপের খুব সামান্য টাকায় খরচ করেছে। ওই চুরি করা টাকা মাত্র 20% সে এখানে ইনভেস্ট করতে পারে, আর বাকি বিশাল অঙ্ক টাকায় এখনো গ্রামের কোথাও না কোথাও লুকানো আছে। তখন লুক স্বীকার করে যে সে শুধুমাত্র টাকার খোঁজ পেতেই সুজাতাকে বিয়ে করেছে, কারণ সে ভেবেছিল সুজাতা হয়তো তার বরের ওই হারানো টাকার সিক্রেট লোকেশন জানে। এখন এই রিভেলিশন থেকে ক্লিয়ার হয়ে যায় যে লুকের মনে সুজাতার জন্য কোনো ফিলিংসই নেই। সে তার বউয়ের মৃত্যুর রিভেঞ্জ এবং টাকা উদ্ধারের জন্য যে কোনো লেভেলে যেতে পারে। তখন আশরাফ বুঝতে পারে যে লুককে ব্ল্যাকমেল করা মোটেও কোনো সহজ কাজ হবে না। এভাবে লুকের কাছে পাত্তা না পেয়ে আশরাফ এবার প্ল্যান করে অন্য লেভেলে। সে সোজা দিলীপের মা সীতার বাড়িতে গিয়ে হাজির হয় এবং সেখানে গিয়ে সরাসরি দিলীপের ওই চুরির টাকার ভাগের দাবি করে বসে। সে সীতাকে সব খুলে বলে যে তার ছেলে দুবাইতে আসলে মানুষ খুন করেছিল। এই সব শুনে সীতা চরম শকে পড়ে যায় এবং জানায় দিলীপের কাছে কোনো এক্সট্রা টাকাই নেই। সে শপথ করে বলে যে দিলীপ উল্টো সবসময় বিভিন্ন ঋণের কথাই বলতো। কিন্তু আশরাফ নাছোড় বান্দা হয়ে তাদের পরিবারের রেপুটেশন ধ্বংস করার হুমকি দেয়। সে জানায় সবাই জেনে যাবে দিলীপ আসলে একটা সস্তা চোর আর খুনি। এখন সীতা খুব ভালোভাবে রিয়ালাইজ করে যে এই পুলিশ অফিসার তাদের সব সম্মান মাটিতে মিশিয়ে দেবে। এছাড়াও সমাজের চোখে তাদের ফ্যামিলির এই মিথ্যা প্রাইড আর কোনোভাবেই টিকে থাকবে না, যার ফলে সবকিছু শুনে সীতা খুব শান্ত থাকে এবং আশরাফকে বসতে বলে। সে এক্সপ্রেশনলেস একটা চেহারা নিয়ে আশরাফের জন্য এক গ্লাস জুস বানিয়ে আনে। এরপর আশরাফ জুস খাওয়ার সময় সীতা তার অতীতের একটা ডার্ক স্টোরি শোনায়। সে জানায় তার স্বামীর পরকীয়া ধরতে পেরে সে একবার নিজের জন্য বিষ কিনে এনেছিল, কিন্তু সেই বিষ তার নিজের আর খাওয়া হয়নি বলে সে আফসোস করে। আর এই কথাটা প্রসেস হওয়ার আগেই আশরাফের শরীরে ভয়ঙ্কর খিঁজুনি শুরু হয়ে যায়। তার মানে তো বুঝতেই পারছো, সীতা অত্যন্ত কোল্ড ব্লাডেড মাইন্ডে আশরাফকে সেই বিষ খাইয়ে নিজের সামনে মেরে ফেলে। অন্যদিকে আশরাফের মৃত্যুর পর গল্পে আসে আরেকটা বিশাল মাইন্ড ব্লোয়িং টুইস্ট। গ্রামের ওই সন্দেহবাতিক সতীশ চুপিসারে থানায় গিয়ে পুলিশের চোখে ধুলো দেয়। সে অত্যন্ত চালাকির সাথে থানায় ঢুকে আশরাফের ড্রয়ার থেকে চাবি চুরি করে। এরপর সে দিলীপ আর লুকের কেসের ফাইলের সেকেন্ড কপিটা সেখান থেকে বের করে নেয়। তবে লুকের ভয়ঙ্কর রূপ দেখে সুজাতা নিজের বাড়িতে পালিয়ে আসে। তখন সতীশ দেখা করে তার সাথে। এখানে সতীশ তাকে জানায় দিলীপের চুরি এবং খুনের ঘটনা সব বলে দেয়। এখন দিলীপের যে সুন্দর মেমোরি সুজাতা এত বছর আটকে রেখেছিল সেটা নিমিষেই ভেঙে চুরমার হয়ে পড়ে। সুজাতা রিয়ালাইজ করে যে তার মরা স্বামী আসলে একটা ক্রিমিনাল আর খুনি ছাড়া কিছুই নয়। এই ভয়ঙ্কর সত্যটা জানার পর সুজাতা পুরো মাইন্ডসেট
পুরোপুরি বদলে যায়। সে রাগে আর ঘেন্নায় দিলীপের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে সব পুড়িয়ে ছাই করে দেয়, যার ফলে এই পুরো ক্যাওয়াসের মধ্যেই আমরা লুকের পাস্ট লাইফের চরম একটা ট্র্যাজেডি আমাদের সামনে আসে। শুরু থেকে যে অদ্ভুত আত্মা লুকের সাথে ঘুরে, সে আসলে তার ডেডলি ওয়াইফ সোফি। আসলে এই পুরো বিষয়টা কেবলই লুকের মনের ভুল। সোফি পরিষ্কার জানিয়ে দেয় যে সে বাস্তবে নেই, সে শুধু লুকের মাথার ভিতরে এক্সিস্ট করে। তার মানে বুঝতেই পারছো লুক আসলে কতটা একা এবং মানসিকভাবে কতটা বিপর্যস্ত। সে সিভিয়ার সাইকোলজি ট্রমায় ভোগে এবং সারাক্ষণ তার মৃত বউকে ভিজুয়ালাইজ করে। এরপর সে দিলীপের উপর রিভেঞ্জ নিতে চায়, কিন্তু দিলীপ তো অ্যাক্সিডেন্টে আগেই মারা গেছে, তাই এখন সে রিভেঞ্জ নেবে কি করে। কিন্তু এখানেই সে ঠিক করে যে জীবিত দিলীপের উপরে রিভেঞ্জ নিতে না পারলেও সে তার আত্মার উপরে রিভেঞ্জ নেবে। তাই সে দিলীপের নাম আর অস্তিত্ব এই দুনিয়া থেকে চিরতরে মুছে ফেলতে চায়। আর এই সব কিছুর জন্য সে আজ এত দূর এসেছে। এদিকে সীতা তার ছেলের রেপুটেশন বাঁচাতে একদম মরিয়া হয়ে ওঠে। সে সোফির পরিবারের সাথে মিলে রাতের অন্ধকারে লুককে চিরতরে শেষ করার একটা মাস্টার প্ল্যান করে, যার ফলে সীতার পাঠানো গুন্ডারা দ্রুতই লুকের বাড়িতে একটা ভয়ঙ্কর অ্যাটাক করে বসে। কিন্তু তারা তো আর জানতো না যে লুক কোনো সাধারণ কেউ নয়, বরং সে এক সাইকোপ্যাথ লেভেলের ফাইটার, যার ফলে মুহূর্তেই সে একাই ওই সমস্ত গুন্ডাদের রুথলেস ভাবে মেরে ফেলে। এখানে লুক সীতার চোখের সামনে দাঁড়িয়ে তাকে একটা চরম ওয়ার্নিং দেয়। সে বলে এই গ্রামের সবার মন থেকে সে দিলীপের নামটা পুরোপুরি মুছে দেবে। সে এমন এক সিচুয়েশন তৈরি করবে যাতে মানুষজন সীতাকে দিলীপের মা বলে ডাকতেও চরম ঘেন্নাবোধ করে। এরপর সে আরো জানায় ঈশ্বর দিলীপকে অ্যাক্সিডেন্টে মেরে শাস্তি দিলেও লুকের নিজের হাতে শাস্তি দেওয়া এখনো বাকি। এই কথাগুলো বলার সময় লুক তার চোখের সামনে দিলীপের ওই ইমাজিনারি আত্মাকে দেখতে পায়। মনে হয় যেন মৃত্যুর পরেও দিলীপ তার ফ্যামিলির পাশে একদম সলিড হয়ে দাঁড়িয়ে আছে। সাফির বাবা আর তার গ্যাং লুককে মারতে এলে এক মারাত্মক ব্লাডি ফাইট শুরু হয়। লুক চরম আক্রোশে তাদের সবাইকে একে একে শেষ করে দেয়। তাকে দেখে মনে হয় সে যেন কোনো কিলিং মেশিনে পরিণত হয়েছে। আর এভাবে প্রতিশোধে অন্ধ হয়ে সে সীতার সামনে অনিলকে মেরে ফেলে। নিজের চোখের সামনে ছোট ছেলের হারানোর এই মর্মান্তিক দৃশ্য সীতার সমস্ত অহংকারকে নিমিষেই চূর্ণ করে দেয়। ওই রাতেই সুজাতা আর সতীশ থানায় গিয়ে পুলিশের কাছে দিলীপের সব ক্রাইম ফাইল জমা দেয়। তারা লুককে অ্যারেস্ট করার জন্য পুলিশকে চরম প্রেসার দিতে থাকে, কারণ লুক এখন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। অন্যদিকে শশাঙ্ক নিজের প্রাণের ভয়ে থানায় গিয়ে পুলিশের কাছে পুরোপুরি স্যারেন্ডার করে বসে। সে বালান এবং আশরাফ খুনের সমস্ত কালো সত্য পুলিশের সামনে একদম ফাঁস করে দেয়। পুলিশ তখন আর এক মুহূর্ত দেরি না করে সীতাকে মার্ডারের দায়ে অ্যারেস্ট করে জেলে ভরে। অনিলকেও আশরাফ আর বালান খুনের মামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করা হয়। কিন্তু মজার ব্যাপার হলো পুলিশ অনিলকে কোথাও খুঁজে পায় না, কারণ লুক তার নিজের বাড়ির ভেতরেই একদম পারফেক্টলি তাকে পুঁতে রেখেছিল। এদিকে দিলীপের ফ্যামিলির এই ভয়ঙ্কর রেকর্ড যখন পুরো গ্রামের সামনে চলে আসে, তখন সব সিনারিও পাল্টে যায়। গ্রামের মানুষ চরম রাগে ফেটে পড়ে দিলীপের নামে থাকা সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেয়। যেই মানুষগুলো একসময় সীতাকে সম্মান করে দিলীপের মা বলে ডাকতো, তারা এখন তাকে চরম ঘেন্না করে। তারা প্রকাশ্যে বলতে থাকে যে চোরের মা তো এমন খুনি আর ডাকাতি হবে, এটাই তো ন্যাচারাল। অর্থাৎ দিলীপের যে ফেক রেপুটেশন নিয়ে সীতা এত গর্ব করত, সেটা চিরতরে ধুলোয় মিশে যায়। এভাবেই জেলের ওই অন্ধকার প্রকাশ্যে বসে এই চরম অপমান সীতা আর কোনোভাবেই নিতে পারে না, যার ফলে জেলের মধ্যেই সে গলায় দড়ি দিয়ে নিজের জীবন শেষ করে দেয়। এভাবেই একটা ক্রিমিনাল ফ্যামিলি একদম পারফেক্ট এবং স্যাটিসফাইং পতন ঘটে। এরপর আমরা দেখতে পাই সবাইকে অবাক করে দিয়ে লুক নিজেই থানায় এসেছে আত্মসমর্পণ করার জন্য। আসলে তার জীবনের একমাত্র মিশন এখন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে। সে চোখের সামনে দিলীপের পুরো ফ্যামিলিকে একদম শেষ হতে দেখে তার রিভেঞ্জ পূরণ করে। লুক এখন জেলের ভিতরে খুব শান্তিতে বসে থাকে, আর তার চারপাশের ইমাজিনারিতে থাকে সোফি। সে দিলীপের আত্মাকে দেখে চরম একটা সাইকো হাসি দিয়ে বলে, ওয়েলকাম ব্যাক দিলীপ। আর এখানে এই মুভির আসল সাইকোলজিক্যাল খেলাটা আমাদের সামনে পুরোপুরি ক্লিয়ার হয়। এই মুভির নাম রোরশাক। আসলে এটা একটা ফেমাস মানসিক পরীক্ষার নাম, যেখানে ইঙ্ক ব্লোড বা কালির দাগ দেখে মানুষের মাইন্ডসেট জাজ করা হয়।
আসলে দিলীপ ভুগছিল স্কিজোফ্রেনিয়া রোগে, যেখানে সে সবসময় দিলীপের আত্মা এবং তার স্ত্রী সোফির আত্মাকে দেখতে পেত। এই ধরনের রোগীরা সবসময় হ্যালুসিনেট করে, তাই তো লুক কখনোই বুঝতে পারেনি যে সে রিয়েলিটিতে আছে না হ্যালুসিনেশনে। এর ফলেই সে সিদ্ধান্ত নেয় দিলীপের আত্মাকে চরমভাবে প্রতিশোধ নিতে, আর যার কারণে এই সব কিছু সে ঘটিয়েছে। ফলে ঠিক এমনই এক মুহূর্ত দিয়ে এই অসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটা এখানেই শেষ হয়।